প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। আমরা শুরুতেই যাব আজাদ মজুমদারের কাছে। আজাদ মজুমদার, বাংলাদেশ ব্যাংকের পোশাক নিয়ে একটি ঝামেলা তৈরি হয়েছে। সেখানকার কর্মকর্তা কর্মচারীরা কী ধরনের পোশাক পরবেন সে ব্যাপারে একটা নির্দেশনা জারি করা হয়, সেটা আবার পরিবর্তন করা হয়। প্রশ্ন হলো যে কেন এই নির্দেশনা জারি করা হলো, আর জারি যদি হলোই তাহলে আবার প্রত্যাহারই বা হলো কেন? এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব যখন কাজ করে তখন একটা প্রমাণ হয় যে এখানে সমন্বয়তা রয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের মতো জায়গা যদি সমন্বয়হীনতা থাকে তাহলে সে প্রশ্ন তো উঠতেই পারে। কি বলবেন আপনি? না, আমি বিষয়টাকে সমন্বয়হীনতা বলি না, এটা হলো সিদ্ধান্তহীনতা বলতে পারেন আপনি। প্রথম কথা হচ্ছে যে কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রাইভেট প্রতিষ্ঠান, এমনকি সরকারি প্রতিষ্ঠানেও একটা ড্রেস কোড থাকতেই পারে অবশ্যই আপনার। এবং বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠানেই কিন্তু কর্মীদের জন্য ড্রেস কোডটা আছে। এখন এই ড্রেস কোডটা আমাদের দেশের কালচারের সাথে মিল রেখে, আমাদের দেশের যে ট্রেডিশন, মূল্যবোধ এগুলোর সাথে মিল রেখেই ড্রেস কোডটা হবে, এটাই খুব স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংক এতদিন ড্রেস কোড ছিল কিনা আমার ঠিক জানা নেই। যদি না থাকে তাহলে সেটা একটা ড্রেস কোড তারা তাদের মতো করে ঠিক করতেই পারে। তবে আমার মনে হয় যে এক্ষেত্রে তারা যে ড্রেস কোডটা দিয়েছে সেটার জন্য যথেষ্ট চিন্তাভাবনা করে দেয়নি। কারণ যথেষ্ট চিন্তাভাবনা করে যদি এই ড্রেস কোডটা দিত তাহলে এটা নিয়ে এভাবে তাদেরকে হয়তো বা সমালোচনার মুখে পড়তে হতো না। যথেষ্ট চিন্তাভাবনা করে এখানে সমাজে যারা গুরুত্বপূর্ণ যারা আছে তাদের সাথে কথাও বলতে পারতো এটা নিয়ে, যারা মুরব্বী শ্রেণীর আছে, বা আমি এভাবে তো আর স্টেক হোল্ডার বলা যায় না ড্রেস কোড ঠিক করার জন্য, বা এই যেহেতু এখানে একটা ধর্মীয় বিষয় আছে, পাশাপাশি আবার আমাদের একটা জেন্ডার একটা সেন্সিটিভিটি আছে, সেখানে আমাদের যারা নারী নেত্রী আছেন তাদের সাথেও কথা বলে এই জিনিসগুলো ফাইনাল করলে তখন আর হয় কি বিতর্কের কোনো সুযোগ থাকে না। এটা কোনো বা কর্মকর্তা হয়তো বা অতি উৎসাহে বা ব্যক্তিগত পছন্দ থেকে একটা ড্রেস কোড কর্মীদের জন্য ঠিক করে দিয়েছে। পরে যে বিবৃতিটা দিয়েছে সেখানে তারা জানিয়েছে যে মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এই বিষয়টি বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নর গোচরভূত হলে তিনি সেটা ক্ষোভ প্রকাশ করেন, কারণ গভর্নর নিজেই জানতেন না যে এরকম নির্দেশনা জারি করা হয়েছে। এই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ড্রেস কোড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান তারা যখন কোনো ড্রেস কোড আপনার অ্যাপ্লাই করে, এইটাই কিন্তু পরবর্তীতে দেশের বিভিন্ন প্রাইভেট ব্যাংক ফলো করে অবশ্যই করতে পারে, তাই না? তো সেক্ষেত্রে যখন বাংলাদেশ ব্যাংক এই ধরনের সিদ্ধান্ত নেবে, গভর্নর তো জানবেনই, গভর্নর ছাড়াও ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবেন। প্রয়োজনে আমি যেটা বললাম যে সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি যাদের সাথে কথা বললে এ ধরনের ক্ষেত্রে যাদের সাথে কথা বললে আমাদের মূল্যবোধের সাথে মিলিয়ে ড্রেস কোডটা কী হওয়া উচিত সে বিষয়ে একটা ধারণা পাওয়া যেতে পারে। সেইগুলা বলে তারপরে ভেবেচিন্তে যদি সিদ্ধান্তটা নেওয়া হতো তাহলে আর এটা নিয়ে এত কথা হতো না। ড্রেস কোড থাকাটা কোনো অস্বাভাবিক কিছু না, ড্রেস কোডটা বরঞ্চ প্রয়োজনীয়। কারণ সরকারের একটা দপ্তরে এরকম বাংলাদেশ ব্যাংকের মতো একটা দপ্তরে নিশ্চয়ই খেয়াল খুশির মতো যেভাবে ইচ্ছা এভাবে যাবে কেউ এটা আশা করবে না। কারণ একটা অফিস ডেকোরাম বলতে একটা ডেকোরাম তো সব অফিসেই থাকতেই পারে। কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে যিনি বা যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন তারা খুব বেশি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় নাই, যে কারণে তাদেরকে শেষ পর্যন্ত সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং তারা এই সিদ্ধান্তটা পরিবর্তন করেছে। হাসনাইন খুরশেদ, আমি এই ঘটনাকে বলছিলাম সমন্বয়হীনতা, আজাদ মজুমদার বললেন সিদ্ধান্তহীনতা। আপনি কি বলবেন? আমি মনে করি এটা অতি উৎসাহী হয়ে কেউ না কেউ এটা করেছেন। অন্যথায় গভর্নরকে না জানিয়ে একটি বাংলাদেশ ব্যাংকের মতন প্রতিষ্ঠানে ড্রেস কোড করা হবে। ড্রেস কোড থাকা, আমি আজাদের সাথে পুরোপুরি একমত যে ড্রেস কোড থাকা উচিত। একটা স্মার্ট প্রেজেন্টেবল ড্রেসে বাংলাদেশ ব্যাংকের অফিসাররা থাকবেন, সেটা আমরা আশা করি। এবং সেটা যদি ড্রেস কোড না থেকে থাকে, বোঝাই গেল যে ড্রেস কোড ছিল না, ড্রেস কোড নির্ধারণ করা যেতে পারে। কিন্তু গভর্নরকে না জানিয়ে, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কোনো একজন তার ইচ্ছা মতন একটা ড্রেস কোড জারি করে দিলেন, এবং সেটা শুধু মানে অতি উৎসাহ না, এটা এক ধরনের ডিসিপ্লিনারি ইস্যু, যে কার কতটুকু অথরিটি, কার কী করা উচিত, সেই অথরিটির জায়গায় প্রত্যেকের আসলে পরিমিতি বোধ থাকা উচিত যে আমি কী করতে পারি বা পারি না। সো যেই অফিসার বা অফিসাররা এই কাজটা করেছেন, আমি মনে করি বিষয়টা তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
দেখলে শৃঙ্খলার জায়গায় যার যা মনে হবে সে সেটা সার্কুলার জারি করে বা নির্দেশনা জারি করে যা ইচ্ছা তাই করবে। শৃঙ্খলা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের মতন প্রতিষ্ঠানে শৃঙ্খলা অনিবার্য। শৃঙ্খলা নিশ্চিত করার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা সেটা বলতে চাই যে ড্রেস কোড নিঃসন্দেহে থাকা উচিত, কিন্তু ড্রেস কোডের ক্ষেত্রে দুটি বিষয় বিশেষ করে নজর রাখার জন্য আমি অনুরোধ করব। একটা হচ্ছে যে ড্রেস কোড নিঃসন্দেহে ড্রেস কোড তো শালীন হবেই, শালীনতা নিয়ে কোনো কোশ্চেন নেই, শালীনতা অবশ্যই থাকা উচিত এবং সেটা যে কোনো অফিসেই শালীন পোশাকই সবাই পরে এবং সেটা পরবে এটাই প্রত্যাশিত। ধর্মীয় মূল্যবোধের জায়গায় আমাদের খুব স্পর্শকাতর দিক। সো ড্রেস কোড ঠিক করার ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ যাতে কোনোভাবে আহত না হয় সেদিকটা সচেতন থেকে সতর্ক থেকেই ড্রেস কোড ঠিক করা উচিত। আরেকটা যেটা খুব উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের, বিশেষ করে এই 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা থেকে, যে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে কিনা, নারীদের তাদের পছন্দ মতন পোশাক পরার ক্ষেত্রে বাধা তৈরি করা হচ্ছে কিনা, এই জায়গাগুলিতে আসলে বড় ধরনের একটা উদ্বেগ তৈরি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এমন ঘটনা ঘটতে দেখেছি যেই ঘটনাগুলো মেয়েদের সন্ত্রস্ত করছে, মেয়েদের এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ফেলছে। আমি আসলে স্বাধীনভাবে আমার দেশে চলাচল করতে পারবো কিনা, আমি কোথাও কোনো রকম আক্রান্ত হব কিনা, সেটা শারীরিকভাবে হোক, উদ্বেগটা কারা প্রকাশ করছে বলুন তো? মেয়েরাই প্রকাশ করছে। এবং মেয়েরা না গ্রুপ বলে কিছু নেই, আমি যে কোনো নারীর কথা বলছি, যে বাংলাদেশের যে কোনো নারী তার পছন্দ মতো নিঃসন্দেহে শালীন পোশাক পরে চলাচল করার অধিকার, অবশ্যই অবশ্যই শালীন। আমি অশালীন পোশাক পরে কেউ ঘুরবে, সেটা যদি একজন পুরুষও হয়, আমরা কি কোনোভাবেই গ্রহণযোগ্য না। সো অবশ্যই পোশাক শালীন হওয়া উচিত, কিন্তু পোশাক নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই নারী পুরুষ সবার স্বাধীনতা থাকা উচিত। সেই স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে না যদি বলেন আপনি, এটা আসলে সঠিক বলা হবে না। হচ্ছে বলেই মানুষের মধ্যে উদ্বেগ আছে। নারীর অধিকার নিয়ে যাতে কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ না হয়, মেয়েরা যাতে উদ্বিগ্ন না হয়, যাতে উৎকণ্ঠিত না হয়, মনে না করে যে আমি আমার মানে অজস্র মেয়ে রাস্তায় থেকে 5ই আগস্টের বিপ্লব ঘটিয়েছে বা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সেই মেয়েরা অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো, মানে অকল্পনীয় রকমে দিয়েছিল। সেই মেয়েরা যদি এই দেশে 5ই আগস্টের পর নিরাপদ বোধ না করে, সেটা অনেক বেশি দুঃখের হবে এবং এটা কোনোভাবে যাতে না ঘটে। ড্রেস কোডের নামে এমন কিছু হওয়া উচিত না কখনোই যেটা নারী স্বাধীনতায়, নারীর অধিকারে হস্তক্ষেপ করে। এই ধরনের বিষয়গুলোতে আমরা সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করবো। আর থার্ডলি জিনিস হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট মনে করি আমি, যে অগ্রাধিকার নির্ধারণ করা। এই মুহূর্তে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়ে আমাদের অগ্রাধিকার কি ড্রেস কোড বাংলাদেশ ব্যাংকের, নাকি আর্থিক শৃঙ্খলা, আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো, আর্থিক খাতকে আরও অনেক বেশি শক্তিশালী করা, আর্থিক খাত যাতে শিল্প ব্যবসার ক্ষেত্রে আমাদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো, না অসুবিধা নেই, কিন্তু অগ্রাধিকারের বিষয়টা, যে আপনি একই সাথে 10টা কাজ করতে গেলে কোনো কাজটাই ঠিক মতন হবে না। আপনার অগ্রাধিকার ঠিক করে নিয়ে যেই কাজগুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, সেই কাজগুলোতে মনোযোগী হওয়া উচিত। অপ্রাসঙ্গিক বিষয় টেনে এনে বিতর্ক তৈরি করে মূল বিষয় আড়ালে পড়ে যায়। আমরা আসলে এখন অগ্রাধিকার ভিত্তিতে, কারণ যেহেতু এই সরকারের সময় সীমিত, অগ্রাধিকার ভিত্তিতে আমরা কী কী কাজ করব সেটা ঠিক করে নিয়ে সেই কাজগুলোতে মনোযোগ দেওয়া উচিত। যেটা এই মুহূর্তে অপরিহার্য না, সেটাকে সামনে এনে অনর্থক বিতর্ক তৈরি করে মূল লক্ষ্য থেকে বিচ্যুত করা, এটা খুব দুঃখজনক হবে। এটা যদি কেউ না করেন। আজাদ মজুমদার, আপনি নিশ্চয়ই জানেন যে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিল পতিত আওয়ামী লীগ, এবং দিল্লির নীতি নির্ধারকদের অনাগ্রহের কারণে গোপালগঞ্জে সেনাবাহিনীর কথিত নৃশংসতা ও 16ই জুলাইয়ের ঘটনা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজনটি বাতিল করে দিতে বাধ্য হয়, কারণ দিল্লি চায়নি যে এই সংবাদ সম্মেলনটি হোক। আমরা দেখলাম যে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে আলোচিত এই সংবাদ সম্মেলন ঢাকা দিল্লির সম্পর্কে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে দুদেশের সম্পর্ক উন্নয়নের চলমান পদক্ষেপের কথা ওই বার্তায় তুলে ধরা হয়। দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা হিন্দুস্তান টাইমসকে জানায় বাংলাদেশের সুনির্দিষ্ট কোনো দলকে তারা সমর্থন করে না, এটাই ভারতের বর্তমান অবস্থান। আমরা আপনার কাছ থেকে একটু ডিটেলস জানতে চাচ্ছি, যেহেতু আপনি সরকারে রয়েছেন। আমাদের সরকারের তো প্রথম থেকেই আমরা বলেছি যে দিল্লিতে বসে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, যার প্রেক্ষিতে বাংলাদেশেও অনেক সময় আমরা দেখছি যে সহিংসতা ছড়িয়ে পড়ছে। তো এইটা আমাদের সরকারিভাবে অনুরোধ করা হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা
ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন, এবং আমাদের পক্ষ থেকে বারবারই এটা বলা হয়েছে যে উনি যেন চুপ থাকেন, উনি যেন কথা না বলেন। ভারত তাকে আশ্রয় দিয়েছে, সেটা বা আশ্রয় দেবে কি দেবে না এটা একান্তই ভারতের সিদ্ধান্ত, কিন্তু ভারতের মাটিকে ব্যবহার করে উনি যাতে কোনো রকমের উস্কানিমূলক কোনো কথাবার্তা বলতে না পারেন, যাতে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হয়, এটা বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে। ভারতের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছিল যে ভারত সরকার তাকে এই ফ্যাসিলিটিসটা করে দিচ্ছে না, উনি নিজেই যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, উনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি ওনার নেতাকর্মীদের সাথে আপনার যোগাযোগ রাখছেন। এখন যদি ওনার দল সংবাদ সম্মেলন করতো, তাহলে তো আর ভারতের পক্ষ থেকে এটা বলার কোনো সুযোগ থাকতো না যে আমরা ওনাদেরকে ব্যবহার করতে দিই নাই। বাংলাদেশে আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদী কোনো গোষ্ঠী যদি বাংলাদেশে বসে সংবাদ সম্মেলন করে, বাংলাদেশ সরকার কি এটা অ্যালাউ করবে? মোটেও অ্যালাউ করবে না। কারণ আমরা সবসময় অন্য দেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, এবং আমরা মনে করি যে আমাদের দেশের আমাদের ভূমিকে ব্যবহার করে অন্য দেশকে কেউ কোনোভাবে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতে পারবে না, আমরা এটা হতে দেব না। তো আমরা একইভাবে ভারতের কাছেও একই ধরনের আচরণ প্রত্যাশা করি। আমরা মনে করি যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা, অভ্যন্তরীণ রাজনীতি কীভাবে চলবে, এগুলো বাংলাদেশে বসেই বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। বাইরে থেকে কোনো একটা নির্দিষ্ট দেশের মাটি বা ভূমি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ নিষেধাজ্ঞা করবে, এটা অন্য একটা দেশ যদি অ্যালাউ করে, আমরা মনে করি এটা কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত একটা কাজ হবে। ভারত সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে সেই কনসার্নটাই জানানো হয়েছে, এবং তারা এটা মানে খুব ভালো দিক হচ্ছে যে তারা বিষয়টা অনুধাবন করতে পেরেছে। রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে বলছেন যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্কের অবনতি হয়েছিল, এটা মূলত ভারতের পক্ষ থেকে হয়েছিল, সেটা অনেকটা মেরামতের পথে বা মেরামত হচ্ছে। আসলে কি তাই? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তো ভারতের প্রতি কখনো কোনো হোস্টাইল আচরণ করা হয়নি। না, মোটেই না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সব সময় চেয়েছে ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ বৃহত্তর একটা প্রতিবেশী, তার সাথে একটা সুন্দর সম্পর্ক বাংলাদেশ বরাবরই এটা চেয়েছে। কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তনটা হয়েছে, এইটা ভারতের একটা শ্রেণী আপনি মেনে নিতে পারেন, এটা মেনে নিতে পারে নাই, এবং এটা তারা যে মেনে নিতে পারে নাই, অনেক সময় এটা ভারত সরকারের কথাবার্তাতেও বিভিন্ন সময়ে ফুটে উঠেছে। কারণ বাংলাদেশের অনেক বিষয়ে ভারত সরকার এমন বিবৃতি দিয়েছে যেগুলো অন্য সময় হলে তারা হয়তো দিত না। তো এগুলো থেকে আমরা আশঙ্কা করি যে ভারত সরকারকে বাংলাদেশেরই কোনো একটা গোষ্ঠী সেখানে বসেই প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি যে ভারত বিশ্বে একটা বড় একটা দেশ, অন্য সারা বিশ্বেই তার একটা প্রভাব বলয় আছে, এবং তারা জানে যে তার এই প্রভাব বলয়টা যদি টিকিয়ে রাখতে হয়, বা তার এই বহির্বিশ্বে তার যে ভাবমূর্তি, এটাকে যদি সে ধরে রাখতে চায়, তাহলে বা এটাকে যদি উন্নত করতে চায়, তাহলে তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। এটার কোনো আসলে বিকল্প নেই। যে তার নিকটতম প্রতিবেশীর কাছ থেকে সম্মান পায় না, সে দূরের একটা দেশ তাকে সম্মান করবে বা দূরের একটা দেশ তাকে সম্মান করবে, এটা আশা করা যায় না। ভারতের কাছ থেকেও আমরা সবসময় শুনে এসেছি যে তারা প্রতিবেশীদেরকে প্রাধান্য দেয়। আমরা আশা করেছি যে আমরা যেভাবে সম্মান, শ্রদ্ধা এবং ভিত্তিতে, পারস্পরিক আস্থার ভিত্তিতে যে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা আশা করেছি যে ভারতও সেটাই করবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের যে সরকারটা পালিয়ে গেছে, বা যে সরকারের লোকজন পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু ভারতেও একটা জনমত গড়ে উঠছে। কারণ হ্যাঁ, সেই জনমতও কিন্তু ভারত সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করছে যে কিছু ব্যক্তির জন্য তারা কেন বাংলাদেশের মতো একটা বন্ধুসুলভ একটা প্রতিবেশীকে হারাবে। বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক বা বন্ধুত্ব অনেক দিনের। এখানে একটা জিনিস যোগ করে আপনাকে একটু জানতে চাইবো, সেটি হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে 2026 সালে পশ্চিমবঙ্গে নির্বাচন, বিধানসভার নির্বাচন, এবং সেখানে বিজেপি ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের এই ঘটনার পর ভারত সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তাতে কিন্তু বিজেপি নয়, তৃণমূলের জনপ্রিয়তা বেড়েছে, এবং সেখানকার মানুষের যে দুর্ভোগ হয়েছে, বিশেষ করে ব্যবসায়ীদের, তারা মনে করছে বিজেপির কারণে আমাদের ক্ষতিটা হয়েছে। এটা কিন্তু এক ধরনের যেহেতু দিল্লির সরকার, তারা একটা চাপে পড়েছে। মানে মোট কথা হলো হিসাব নিকাশে আসলে মেলে নাই। ফাইনালি দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি দিল্লিকেই ক্ষতিগ্রস্ত করেছে, ভারতের ক্ষতিগ্রস্ত করেছে। এই ক্ষতির পরিমাণটাও তারা যাচাই বাছাই করছে, কী ধরনের রাজনৈতিক ক্ষতি হচ্ছে দিল্লির,
বিশেষ করে বিজেপি, একই সঙ্গে অর্থনীতি তো রয়েছেই। এই সব মিলিয়ে তারা একটু নরম হচ্ছে এই কারণে। না, এটা তারা কি কারণে নরম হচ্ছে বা তারা তাদের কি পলিসি হবে, এটা তো একান্তই তাদের বিষয়। আমরা সবসময় তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ একটা অ্যাটিটিউড আমরা দেখিয়েছি, কারণ আমরা মনে করি ভারত আসলে আমাদের সত্যিকার অর্থে একমাত্র প্রতিবেশী। যদিও মায়ানমারের সাথে আমাদের অল্প একটু 200 কিলোমিটারের মতো সীমান্ত আছে, কিন্তু ভারতের সাথে আমাদের যে স্থল সীমান্ত আছে 4000 কিলোমিটারের, খুব কম দেশ আছে বিশ্বে যাদের এইরকম দীর্ঘ স্থল সীমান্ত থাকে এবং একটা দেশ। হ্যাঁ, এবং একটা দেশের সাথে। তো এরকম ক্ষেত্রে বাংলাদেশও আসলে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়া কঠিন। একই সাথে বাংলাদেশের সাথে হোস্টাইল আচরণ করে ভারতও লাভবান হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। এটা আসলে দুই দেশ যখন পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখবে, দুই দেশের মানুষের জন্য এটা মঙ্গলজনক। এটা বাংলাদেশ সবসময় বিশ্বাস করে। আমাদের ধারণা ভারতের যারা কূটনীতিক বা নীতি নির্ধারক আছে তারাও এটা বিশ্বাস করে। তারা হয়তো এখন সাময়িকভাবে তাদের কোনো কারণে মনক্ষুণ্ণ হতে পারে, তার কারণ তাদের পছন্দের হয়তো কোনো মানুষ বা দল এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই, কিন্তু এটা দীর্ঘমেয়াদী এই ক্ষোভ থাকার কোনো কারণ নেই। হাসান খুরশেদ, এই সংবাদ সম্মেলনের আয়োজনটি প্রমাণ করে যে ভারতে আওয়ামী লীগ সক্রিয় রয়েছে এবং তারা সেখানে সংঘবদ্ধ অবস্থাতেই রয়েছে। এবং আপনি জানেন যে তারা প্রচার করেছিল সেই সংবাদ সম্মেলনে কারা থাকবেন। তারা বলেছিলেন যে সেখানে থাকার কথা ছিল দলটির সাধারণ সম্পাদক উবায়দুল কাদের, আরেক নেতা জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, পতিত সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, থাকার কথা ছিল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং আরও কিছু মন্ত্রী এবং সাবেক নেতারা। এসব নেতারা কয়েকজন আবার দিল্লিতে গিয়ে পৌঁছেছিলেন অলরেডি, যে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। আমার প্রশ্ন হলো, এই যে ভারতে বসে আমাদের দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে এই যে তৎপরতা, নিঃসন্দেহে আমাদের নিরাপত্তার জন্য সেটা একটি হুমকি স্বরূপ। ভারত সংবাদ সম্মেলন বন্ধ করেছে, ঠিক আছে, কিছু সম্পর্ক ডেভেলপ হচ্ছে, যেটা আজাদ মজুমদার বলছিলেন, কিন্তু তাদের কর্মতৎপরতা কিন্তু ভারতে বসে থেমে নেই। কি বলবেন? না, থেমে থাকবে না, এটাই খুব স্বাভাবিক। তারা এত ভয়ঙ্কর প্রভাব বিস্তার করেছিল বাংলাদেশে, এত দীর্ঘ সময়ের 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল। হঠাৎ করে তারা সব রকম ক্ষমতা হারিয়ে গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তার মধ্যে অনেকেই আওয়ামী লীগের নেতাদের অনেকেই আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই আওয়ামী লীগের নেতাদের অনেকেই ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারতে বসে তারা নিষ্ক্রিয় বসে থাকবে এটা আমরা ধারণা করি না। তারা সক্রিয় আছে, প্রথম থেকেই সক্রিয় ছিল এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে, অস্থিতিশীলতার সুযোগ নিয়ে বাংলাদেশে ফিরে আসা যায় কিনা, বাংলাদেশে আবার তাদের প্রভাব বলয় তৈরি করা যায় কিনা, সেই চেষ্টা তারা করবে। এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশ সরকার সেই জায়গায় অনেক বেশি সক্রিয় থাকবে। ভারত সরকারের কাছ থেকেও আমরা আশা করেছি, প্রথম থেকে আশা করি যে আমরা মনে করি ভারত গত 15 বছর আওয়ামী শাসনামলে যে মনোভাব দেখিয়েছে, বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশকে এক ধরনের তার তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল, সেরকম যে মানসিকতা ভারতের সরকারের দিক থেকে, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল সহ, মানে কংগ্রেসও একসময় ক্ষমতায় ছিল এবং এই আওয়ামী লীগের সরকারের শুরুতে কংগ্রেস ক্ষমতায় ছিল। সো দলের শুধু না, শুধু ভারতের সব রাজনৈতিক দলের দিক থেকেই আসলে এক ধরনের বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের প্রচণ্ড একটা চেষ্টা আমরা দেখেছি এবং সেটা তারা বাস্তবে প্রয়োগ করেছিল। সেই মানসিকতা তারা দেখাতে পেরেছিল, কারণ আমাদের এখানে এমন একটা সরকার ছিল যেই সরকার সবসময় ভারত দোষণ নীতি অনুসরণ করেছে, ভারতের প্রতি নতজানু মনোভাব দেখিয়েছে। এটাতে দু দেশের সম্পর্ক আসলে মানুষের পর্যায়ে মানে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছিল। সেই জায়গা থেকে এক ধরনের ভারত বিদ্বেষ বা ভারতের প্রতি বিরাগ বাংলাদেশের মানুষের মধ্যে প্রবল হয়ে উঠছিল। গণ-অভ্যুত্থানের পরে ভারত সরকারের এবং ভারতের রাজনৈতিক দলগুলোর এটা বোঝা উচিত যে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করলে ভারত ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। আমি আরেকটি বিষয় আপনার এই সঙ্গে যোগ করতে চাই, সেটি হলো যে ভারত বাংলাদেশ সম্পর্কের কিছুটা উন্নতি করছে, আমরা লক্ষ্য করছি, এটা ভালো দিক। কিন্তু একজন গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে এবং তার সাঙ্গপাঙ্গদের আশ্রয় দিয়ে
সেই সম্পর্কটি স্মুথলি এগোবে কিনা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো যে প্রশ্নটা উঠেছে যে পুশব্যাক করছে ভারত, এবং সেখানে ভারতের নাগরিকদের পুশব্যাক করছে এমন একটা অবস্থা, কিন্তু এদের পুশব্যাকের কি হবে? নিঃসন্দেহে ভারতের উচিত না এমন কাউকে আশ্রয় দেওয়া যার বিরুদ্ধে বাংলাদেশে বিচার চলছে। বাংলাদেশ সরকার যেই আসামিদের বা আসামিকে ফেরত চেয়েছে, সেক্ষেত্রে ভারতের উচিত বাংলাদেশ সরকারকে সহায়তা করা। আর আরেকটা জায়গায় আমি একটা জিনিস বলতে চাই, আমরা কথা বলছিলাম অনেকের বিষয়ে। পতিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বাংলাদেশ ফেরত চেয়েছে, বাকিদের কি বাংলাদেশ এখন পর্যন্ত ফেরত চেয়েছে? সরকার কাউকে অন্য কাদেরকে ফেরত চেয়েছে? বাংলাদেশের যে আদালতের আদেশ, আদালত যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের এই গ্রেপ্তারি পরোয়ানা ভারত সরকারকে তো জানিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আমরা আশা করি সাধারণ মানুষ হিসেবে যে খুব দ্রুত আসলে বিচার প্রক্রিয়া সার্বিক প্রক্রিয়া এগুলো, এবং এটা যেহেতু সবার প্রত্যাশা হচ্ছে যে নির্বাচনের আগেই এই সরকার একটা দৃশ্যমান জায়গায় নিয়ে যাবে। তো শুধুমাত্র একজন আসামি না, শুধুমাত্র শেখ হাসিনা না, অন্য যারা 24-এর গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদের সবার বিচারই আসলে দ্রুত এগুলো উচিত। তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলাগুলো ওয়ারেন্ট ইস্যু করে যেই আসামিরা ভারতে পালিয়ে আছে তাদের প্রত্যর্পণ করার জন্য আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে বাংলাদেশ সরকার অনুরোধ জানালে তারপর আসলে ভারত বিষয়টা বিবেচনা করবে বা করবে না। আমরা যতটুকু জেনেছি যে শেখ হাসিনার জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, বাকিদের ফেরত দেওয়ার জন্য এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বলে আমরা দেখিনি। আমি আপনাকে বিষয়টা বলি। প্রথম কথা হচ্ছে যে ভারতে কতজন পালিয়েছে আমাদের কাছে তো সুনির্দিষ্ট সেই তথ্যটা নেই। সো বাংলাদেশ সরকার, বাংলাদেশের আদালতে এই বিষয়ে যে বিচারটা চলছে, এই বিচারে বিচারক কিছু নির্দিষ্ট ব্যক্তিকে, কিছু অভিযুক্ত নির্দিষ্ট ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আপনার সরকারকে নির্দেশ দিয়েছে। সেই অভিযুক্ত ব্যক্তিগুলো আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সেই অভিযুক্ত ব্যক্তিগুলোর মধ্যে শুরুতেই আদালতের আদেশের আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আছেন। তো ওনাকে যখন ফেরত চাওয়া হয়েছে, প্রথমে তো ওনার জন্য আলাদাভাবে একটা নোট ভার্বাল দেওয়াই হয়েছে। পরবর্তীতে যখন আদালতের আদেশটা যখন ভারতীয় কর্তৃপক্ষকে পৌঁছানো হয়েছে, তখন তো শুধু ওনার নামটা বলা হয় নাই, এই আদেশে যাদের যাদের নাম আছে প্রত্যেকের কথাই বলা হয়েছে যে বাংলাদেশের আদালত ওনাদেরকে চেয়েছে, ওনারা যদি আপনার দেশে থেকে থাকে তাহলে ওনাদেরকে আপনারা পাঠিয়ে দেবেন। এটা এক ধরনের আনুষ্ঠানিকতা অবশ্যই আপনি বলতে পারেন। সো এদিক থেকে আপনি যদি বলেন, চিন্তা করেন, তাহলে চাই নাই বাংলাদেশ অন্য কাউকে ফেরত, এটা আসলে আমার মনে হয় না বলার সুযোগ আছে। বাংলাদেশ চেয়েছে, কিন্তু এখানে আসলে এই আপনার এই চাওয়া না চাওয়া এগুলা, এই আনুষ্ঠানিকতার চেয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। ভারত যদি আপনার শেখ হাসিনাকে ফেরত দেয় তাহলে বাকিদেরকেও ফেরত দেবে, বাকিরা হয়তো নিজে থেকে হয়তো চলে আসবে, বা বাকিদের আসলে ভারতে আর অবস্থানের আসলে তখন কোনো সুযোগও থাকবে না। সো এই মুহূর্তে আসলে আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি হচ্ছেন মূল অভিযুক্ত, ওনাকে যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায় তাহলে এই ট্রায়াল প্রসেসটা এমনভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। ট্রায়াল প্রসেস উনি না থাকলেও হয়তো সম্ভব হবে, কিন্তু মানুষের যে দাবিটা এই ওনার ট্রায়ালটা শেষ করার, বা সেক্ষেত্রে সেটা আরও সুন্দরভাবে শেষ হবে বলে আমরা মনে করি, বা উনি নিজেও হয়তো তখন নিজে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ পাবেন এই আদালতে ওনার বিরুদ্ধে যে অভিযোগের বিচার চলছে। হাসান খুরশেদ, ভারত সম্ভবত একটু চাপেও রয়েছে, সেটা কারণ হলো যে কোনো প্রতিবেশীর সঙ্গেই তার সম্পর্ক ভালো না। আজাদ মজুমদার বলছিলেন যে প্রতিবেশীর সঙ্গে যদি তার সম্পর্ক ভালো না হয় তাহলে দূরের দেশের সাথে তার কী ধরনের সম্পর্ক তৈরি হবে। এবং আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে দেখছি ভারতের গুরুত্ব আগের চেয়ে অনেক কমে গেছে, নানান কারণে কমেছে। আর এটা কিন্তু সব জায়গায় আলোচিত হয় যে কোনো প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়, এটি তার জন্য খুবই নেতিবাচক। এবং বাংলাদেশের সঙ্গে ভালো করার সুযোগ রয়েছে, বাংলাদেশ সরকার চায় ভালো হোক। এই ভারত কি চাপে পড়ছে যে আলোচনাটা রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, আপনার কি মনে হয়? না, ভারত চাপে পড়ে সিদ্ধান্ত নিচ্ছে এটা আমি মনে করি না। ভারত চাপে পড়েছে কি পড়েনি সেটা তাদের নিজস্ব ব্যাপার, তারা কিভাবে সেটা মোকাবেলা করবে সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমাদের আসলে খুব মাথা ঘামানো না। আমি বলছি যে আমি যেটা প্রতিবেশীর সঙ্গে তাদের সম্পর্কের অবনতি, এটা বাস্তবতা যে নেতিবাচক, নিঃসন্দেহে তার জন্য নেতিবাচক, সেটা সামাল দেওয়ার দায়িত্ব তার, এটা তারা তাদেরটা ভাববে, সেটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। আমরা যেটা ভাবতে চাই সেটা হচ্ছে যে আমাদের
যেহেতু আজাদও বলছিল যে 4000 কিলোমিটার সীমান্ত ভারতের সাথে, ভারত আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী এবং মূলত একক প্রতিবেশী। তো এত কাছের একটা প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক চাই আমরা, এবং সেই সুসম্পর্কটা চাই ন্যায্যতার ভিত্তিতে। আমরা কোনো রকম আধিপত্য দেখতে চাই না, কোনো রকম বড় ভাই সুলভ কোনো আচরণ আমরা ভারতের কাছ থেকে দেখতে চাই না। আমরাও কোনো রকম মানে বিরূপ আচরণ করতে চাই না। আমরা চাই যে বন্ধুত্বপূর্ণ সুন্দর সম্পর্ক থাকুক, সৌহার্দ্য থাকুক, তাতে দুই দেশই লাভবান হয়। আমরা দেখেছি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে, নন টেরিফ ব্যারিয়ার্স ক্রিয়েট করা হয়েছে, স্থল বন্দর দিয়ে এই প্রোডাক্ট আনা যাবে না, ওইটা করা যাবে না, এরকম বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ধরনের বিষয়গুলো দুদেশের অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে, এবং এতে দুদেশের ব্যবসায়ীরা আসলে কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কে কম ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু ক্ষতিগ্রস্ত যে হচ্ছে, দুই দেশই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বাস্তবতা। তো আমরা ভারতের সাথে একটা সুন্দর সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্কটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, এবং সেটা যদি হয় দুই দেশেই লাভবান হবে। সেই সম্পর্কের দিকে নজর দেওয়ার জন্য আমরা ইয়ে করি। আমরা নিঃসন্দেহে রাজনৈতিক বিষয়গুলোর সমাধান চাই। আমরা চাই যে ভারত দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিক, এবং অন্য যে গণহত্যার সাথে সম্পৃক্ত বলে যারা অভিযুক্ত তাদের সবাইকেই ভারত দ্রুত বাংলাদেশের কাছে ফেরত দিক। কিন্তু রাজনৈতিক কারণে অর্থনৈতিক সহযোগিতা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটা দেখতে হবে। রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিষয়ের কারণে অর্থনৈতিক অঙ্গনে আমরা বাধা তৈরি করলে দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করে কখনোই কোনো দেশ এগুতে পারে না। সেই জায়গাটায় মানে আমাদের সবারই আসলে দুই দেশেরই সহযোগিতার মানসিকতা আমরা আশা করি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। আজাদ মজুমদার, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা গতকাল ঢাকাতে হয়েছে। এই সভাটির আয়োজন নিয়ে বেশ আলোচনা চলছিল, কারণ ঢাকায় সভাটির আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই, এবং তারা এটাকে অন্যত্র স্থানান্তরের কথা বলেছিল, এবং এটাও বলেছিল যে ঢাকা থেকে সভাটি অন্য কোথাও না সরালে এবছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে না বলেও হুমকি দিয়ে দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে। এবং আপনি এটাও জানেন যে আগস্টে বাংলাদেশ ভারত 3 ম্যাচের যে ওয়ানডে টি-20 সিরিজ হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে নিয়ে যাওয়া কথা হয়েছিল এর আগে। আমরা লক্ষ্য করছিলাম যে ভারত অনেক সময় খেলাটাকে রাজনীতিতে নিয়ে আসে, পাকিস্তানের সঙ্গে আমরা সেটা প্রায়ই দেখি, এবং সেখানে যোগ করেছিল বাংলাদেশ। বিশেষ করে 5 আগস্টের পরে এই ধরনের পরিবেশ তৈরি হয়েছিল, এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছিল তাহলে কি হয় শেষ পর্যন্ত। কিন্তু আমরা দেখলাম যে এশিয়ান কাউন্সিলের সভাটা ঢাকাতে হলো, সবাই যোগদান করলো, এবং আপনি নিশ্চয়ই জানেন এখন শারীরিকভাবে যোগদানের প্রয়োজন পড়ে না, অনেকেই বেশিরভাগ দেশই মূলত ভার্চুয়ালি যোগদান করে। গোটা বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি এই কারণে, আপনি এই অঙ্গনে একজন ব্যক্তি ছিলেন এক সময়। প্রথমত খেলা পিছানোর বিষয়টা বলি। খেলা পিছানোর বিষয়টা পুরোপুরি রাজনৈতিক বলে আমার মনে হয় না, কারণ এটাই বাংলাদেশের ক্ষেত্রে এটাই প্রথম ঘটনা না যে খেলার কোনো একটা নির্দিষ্ট দেশ কোনো একটা নির্দিষ্ট সিরিজকে রিস্কেডিউল করেছে। এর আগে অস্ট্রেলিয়া এই কাজ করেছে, আপনার ইংল্যান্ড, নিউজিল্যান্ডও বুদ্ধ করেছিল একবার, ইংল্যান্ডও করেছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডও করেছে। তো অস্ট্রেলিয়া ইংল্যান্ড যদি করতে পারে তাহলে ভারতও করতে পারে।
কারণ এই দেশগুলোর আসলে সূচিটা খুব প্যাকড থাকে, তো অনেক সময় তারা চাইতে পারে যে একটা দুইটা সিরিজকে যদি একটু রিলোকেট করে বা রিস্কেজুয়াল করে খেলোয়াড়দেরকে একটু বিশ্রাম দেওয়া যায়। সো এটার একটা প্রপার ক্রিকেটিং কারণ আছে ওই খেলাটা রিশিডিউল করার। এখন ভারত কি প্রপার ক্রিকেটিং কারণেই করেছে নাকি রাজনৈতিক কারণে করেছে সেটা আমরা জানি না, কারণ ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয় না। সো যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা ভারত আনুষ্ঠানিকভাবে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পক্ষে আমরা এটাই ধরে নেব যে এই রিলোকেট বা রিলোকেট তো নয়, রিস্কেজুয়াল করার বিষয়টা পুরোটাই একটা ক্রিকেটিং বিষয়, তারা তাদের খেলোয়াড়দেরকে বিশ্রাম দিতে চেয়েছে। এখন আসুন এসিসির যে সভা, এসিসির সভায় আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম থেকেই বিশ্বাস ছিল ভারতের কেউ কেউ মুখে যাই বলুক শেষ পর্যন্ত তারা আপনার এই সভায় যোগ দেবে। কারণ আসলে আপনি দেখেন যদি এশিয়ান ক্রিকেটের যদি ডাইনামিক্সটা আপনি দেখেন, এখানে অবশ্যই ভারত সবচেয়ে বড় শক্তি বাণিজ্যিক কারণে, ক্রিকেটীয় কারণে যদি নাও হয়, এবং তারপরে যদি আপনি দেখেন তাহলে জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করলে পাকিস্তান এবং বাংলাদেশ আছে। এখন পাকিস্তানের সাথে রাজনৈতিক কারণে এমনিতেই ভারতের একটা বৈরী সম্পর্ক আছে, তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে। বাংলাদেশের সাথে তো এরকম কোনো সম্পর্ক নাই যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, বাংলাদেশের সাথে হয়তো সাময়িক কোনো রাজনৈতিক কোনো একটা কারণে হয়তো ভারতের সম্পর্কে কিছুটা আপস অ্যান্ড ডাউন হয়েছে। কিন্তু বাংলাদেশকেও যদি এই একইভাবে বৈরীভাবে ক্রিকেটে বিবেচনা করা হয় তাহলে ভারত এই অঞ্চলে ক্রিকেটটা আসলে খেলবে কার সাথে? তাহলে তো এসিসি তো থাকে না। হ্যাঁ, তাহলে ভারত এই অঞ্চলে ক্রিকেটটা শ্রীলঙ্কা আর আফগানিস্তান ছাড়া আর কারোর সাথে খেলতে পারবে না। আফগানিস্তানের নিজস্ব মাঠে কোনো খেলাধুলা হয় না, আফগানিস্তান তার নিজের হোম সিরিজই খেলে হয় আরব আমিরাতে নাইলে ভারতে। সো তাহলে এশিয়ান ক্রিকেটটা হয়ে যায় আসলে তখন ভারত আর শ্রীলঙ্কার একটা দ্বিপাক্ষিক বিষয়। পুরো এশিয়ান ক্রিকেট কাউন্সিলটাই গুরুত্ব হারায়, এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল যদি গুরুত্ব হারায় তাহলে এটা এই অঞ্চলের প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ডের রেভিনিউকে এফেক্ট করবে। সেটা বাংলাদেশের রেভিনিউকে যেমন এফেক্ট করবে, ভারতের রেভিনিউকে এফেক্ট করবে, পাকিস্তানের রেভিনিউকে এফেক্ট করবে। সো কোনো দেশই আসলে কোনো দেশের ক্রিকেট বোর্ডই এই এশিয়ান ক্রিকেটের যে এই স্ট্রাকচারটা ভেঙে যাবে এটা কেউ অ্যাফোর্ড করতে পারবে না। সো এটাকে কোনো না কোনো ফরম্যাটে চালু রাখতেই হবে, এবং এটা চালু রাখার জন্য বাংলাদেশকে যেমন ভারতের প্রয়োজন, ভারতকে যেমন বাংলাদেশের প্রয়োজন, পাকিস্তানকেও প্রয়োজন। ভারত পাকিস্তানের মাঝে খেলতে না যেতে পারে, কিন্তু আপনি দেখবেন ভারত কিন্তু পাকিস্তানের সাথে খেলা বন্ধ করে দেয়নি, দ্বিপাক্ষিক বন্ধ করেছে, খেলা বন্ধ বহুপাক্ষিক অনেক টুর্নামেন্টেই তারা খেলছে। দ্যাট মিনস হচ্ছে যে এখানে এই পারস্পরিক একটা নির্ভরশীলতা আছে ক্রিকেটে, এই নির্ভরশীলতাটা ভেঙে যাবে এটা কোনো দেশই চাইবে না। কারণ এটা যদি চায়, এটা যদি হয় তাহলে আপনার প্রত্যেকটা দেশ এফেক্টেড হবে, এবং এশিয়ান ক্রিকেটে আসলে সেভাবে আর এশিয়ান ক্রিকেটটাই গুরুত্ব হারাবে। তো আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে ভারত এটা হতে দেবে না, এবং সেটাই হয়েছে। শেষ পর্যন্ত ভারত তো অংশ নিয়েছেই। আপনি জানেন যে ধরেন রেভিনিউ বলেন বা আইসিসির প্রভাব বলয়ের কারণে অনেকগুলো দেশ ভারতের দিকে তাকিয়ে থাকে, ভারত কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করে তাদের সিদ্ধান্ত। যেমন আফগানিস্তান ক্রিকেট বোর্ড একটা উদাহরণ হিসেবে বললাম। সো অনেক সময় ভারত যদি বা কোনো কারণে কোনো সিদ্ধান্ত গ্রহণে পিছিয়ে আসে তাহলে তারাও পিছিয়ে আসে। এক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এই সভাটাতে শতভাগ পার্টিসিপেন্ট ছিল, তো যখন একটা সবাই শতভাগ পার্টিসিপেশন থাকে তখন তো আর এটা এর আগে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আর আসলে খুব বেশি মাথা কামানোর সুযোগ। এর মানে ভারত দলটা ভারী করতে পারে না, একা হয়ে গেছে। সেটা আপনি আসলে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে কৃতিত্বটা দিতে হবে। ভারতের এখানে তাহলে একটা প্রশ্ন করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কৃতিত্ব রয়েছে নিঃসন্দেহে, এটা অনিশ্চয়তার মধ্যে থেকে এরকম সুন্দর শেষ পর্যন্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজি করালো কিভাবে? না, প্রথম কথা হচ্ছে যে আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু যখন আইসিসিতে যায় সবসময় কিন্তু এই দেশগুলোর সমর্থন নিয়ে কাজ করে। আপনি যখন বাংলাদেশ যখন টেস্ট মর্যাদা পায়, ভারত এবং পাকিস্তান দুইটা দেশে কিন্তু আপনার সক্রিয় সমর্থন করেছিল, এবং আইসিসিতে বিভিন্ন ফোরামে কিন্তু বিভিন্ন সময়ে ভারত আগে যেমন বাংলাদেশকে সমর্থন করেছে এখনো বাংলাদেশকে এটা সমর্থন করে। এখানে আরেকটা ক্রিকেটীয় রাজনীতি আছে, আমি আপনাকে বলি, এটা হয়তো এই মুহূর্তে আপনার কাছে মনে নাই। আপনার বিশ্ব ক্রিকেটটাই আসলে দুইটা বলয়ে বিভক্ত, একটা হচ্ছে এশিয়ান বলয়, আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বলয়। এখন ভারত যদি বাংলাদেশকেও হারিয়ে ফেলে, পাকিস্তানকে তো হারিয়ে ফেলেছেই তারা, সেক্ষেত্রে ভারত কিন্তু তখন ওই প্রভাব বলয়ের কাছে হেরে যাবে। তখন কিন্তু ভারতের উপর
আপনার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সই করাবে, যেটা ভারত অ্যাফোর্ড করতে পারবে না। এবং এই রাজনীতির কারণেই হোক, ভারত কিন্তু এশিয়ান ক্রিকেট দলগুলোকে নিয়ে সবসময়, এশিয়ান ক্রিকেট শক্তিগুলোকে নিয়েই আসলে কাজ করতে এগিয়ে যায়। সো এটা আমাদের কখনোই এই আশঙ্কাটা ছিল না যে ভারত বাংলাদেশের সাথে একেবারে চূড়ান্ত বৈরী আচরণ করবে, যে কারণে পাকিস্তানকে যেরকম তারা অনেক সময় কোণঠাসা করে রাখে বা একঘরে করে রাখে, বাংলাদেশের ক্ষেত্রেও এরকমটা হবে। এটা গেল একটা সাইড। আরেকটা সাইড হলো, যদি আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলেন, আপনি ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল কে? আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের সাবেক অধিনায়ক। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ইতিহাসের অংশ, বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। বা সারা পৃথিবীতে বিশ্বজোড়া ক্রিকেটিং বিশ্বে তাকে আলাদাভাবে একটা রেসপেক্ট সবসময় দেওয়া হয়। তার উপর তিনি নিজেও কিন্তু আইসিসিতে 12 বছর চাকরি করেছেন বিভিন্ন রোলে, এবং এই আইসিসিতে যে চাকরি করেছেন ওনার সহকর্মী কারা ছিল? বিভিন্ন সময় ভারতীয়রাই তো ছিল। তো তাদের সাথে ওনার একটা ব্যক্তিগত আন্তরিক সম্পর্ক আছে। তো উনি ওনার ব্যক্তিগত সম্পর্কটাও তো এইসব ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। তো এই জন্য আমি বলবো যে আপনার এই যে সভা নিয়ে যতই চাপান উত্তর থাকুক, যত কথাবার্তাই হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকসেসফুলি এই মিটিংটা আয়োজন করতে পেরেছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। এবং এক্ষেত্রে আপনি ভারতকে ধন্যবাদ দিবেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই কৃতিত্ব দিবেন। হাসান খুরশেদ, আমরা দেখি যে ভারত প্রায়, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সঙ্গে রাজনীতি একদম গুলিয়ে ফেলে, এবং এতে ক্ষতি হয়েছে, দু দেশেরই শেষ পর্যন্ত ক্ষতি হয়েছে। বাংলাদেশেও এরকম একটা আলামত দেখা গিয়েছিল শুরুতে, কিন্তু সেই আলামতটা সম্ভবত কাটছে। আবার সেই পুরনো প্রশ্নটা করতে চাই, এটাও কি সম্পর্ক ভালোর একটা উন্নয়নের লক্ষণ? আর আমরা সেটা ভাবতে চাই। আমরা যে কথা আজাদ মজুমদার বলছিলেন, আমি সেই জায়গাতেই আসলে আজাদ মজুমদার যেটা বলছিলেন সেটা ক্রিকেটীয় রাজনীতি একদম বাস্তব। ভারতের কিছু সংকট রয়েছে, না এই চাপটা তো থাকতে পারে না। আমি সেটাই বলছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক সুন্দর হোক এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে হোক, সেটা আমরা চাই। তার অংশ মানে শুধুমাত্র একটা বিষয় না যে শুধু রাজনীতি না, সম্পর্ক আসলে বহুপাক্ষিক এবং এত মাল্টি ডাইমেনশনাল যে সব দিক থেকে আসলে ইমপ্যাক্ট তৈরি হয়। ক্রিকেট থেকে যদি ইতিবাচক প্রভাব তৈরি হয় দু দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, সেটা নিঃসন্দেহে খুব ইতিবাচক। একটু যোগ করি, আমরা ভারত বাংলাদেশের এই বিশেষ করে যেহেতু ক্রিকেট খেলাটি আমাদের মূল, এই ক্রিকেট খেলা যখন নিউজ হয় আমরা লক্ষ্য করি কিছু কিছু মিডিয়া নিউজ পরিবেশনা, তারা অনেক সময় এমনভাবে নিউজ করে সে বাংলাদেশের পক্ষে আছে না ভারতের পক্ষে আছে বোঝা মুশকিল। পৃথিবীর আর কোথাও সম্ভবত সেটা হয় না। বরঞ্চ কারো কারো মনোভাবটা এমন, ভারত যদি এই মিটিংয়ে না আসতো অনেক মিডিয়া রয়েছে তারা বেশ খুশি হতো বলে আমার ধারণা। এটি কেন হয়? সেটা আমি অস্বীকার করছি না যে বাংলাদেশ মিডিয়ার অনেক দুর্বলতা আছে। বাংলাদেশ মিডিয়ার দুর্বলতা এটা যদি আপনি বলেন যে আসলে গত 15 বছরে যে মানসিকতা মিডিয়াতে তৈরি হয়েছিল সেইখান থেকে মিডিয়া বের হয়ে আসতে পারেনি। এখনো অনেক সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো দূর করা উচিত। সেটা আসলে মিডিয়া সংস্কারের পার্ট হিসেবে অনেক কিছু করা উচিত, সেটা একদম অন্য প্রসঙ্গ। আমি ক্রিকেটের প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছিল, আমি ক্রিকেটের প্রসঙ্গে এই সুযোগে আমি কিছু কথা বলতে চাই। আসলে যেখানে আজাদ মজুমদার যেখানে শেষ করছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও অভিনন্দন জানানো উচিত, এবং আমিনুল ইসলাম বুলবুলের মতন একজন অসাধারণ ক্রিকেট ব্যক্তিত্ব, আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্বদের একজন, সবচেয়ে সফল ক্রিকেট ব্যক্তিত্বদের একজন, তিনি এখন বিসিবির প্রেসিডেন্ট, এবং সেটা তার নেতৃত্বের কারণেই সভাটি সফলভাবে ঢাকায় অনুষ্ঠিত হতে পেরেছে। আমরা আসলে বুলবুলের কাছ থেকে অনেক কিছু আশা করি। বুলবুল 12 বছর আইসিসিতে চাকরি করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে ক্রিকেট উন্নয়নের কাজ করেছেন। আমরা আশা করি যে বুলবুল বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে অনেক বেশি অবদান রাখবেন। বাংলাদেশে শেষ কথা না, শেষ কথা হচ্ছে যে ক্রিকেটের যে সুষ্ঠু কাঠামো গড়ে তোলা, স্কুল ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা, স্কুল ক্রিকেটের যে কাঠামো গড়ে তোলা, এবং স্কুল পর্যায় থেকে ভালো ক্রিকেটার তৈরি করা, ক্রিকেট সংগঠক তৈরি করা, এবং ক্রিকেট জার্নালিজম তৈরি করতে হবে যাতে ক্রিকেট আসলে সেই মাত্রায় মানুষের কাছে পৌঁছতে পারে, যাতে মানুষের পারসেপশনও প্রপার জিনিস হয়। আজাদ মজুমদার যে কথা বলছিলেন অনেক কিছুই হয়তো আমার অজানা, কারণ আমি ক্রিকেট জার্নালিস্ট না। আজাদ মজুমদার একসময় স্পোর্টস জার্নালিস্ট ছিলেন, তার জন্য অনেক কিছু জানা আছে, আজাদ অনেক কিছু জানেন। তো মানুষকে ক্রিকেটের সম্পর্কে আরো, যেহেতু ক্রিকেট আমাদের এখন ফুটবল এবং ক্রিকেট এই দুটি আমাদের মূল খেলা, কারণ সেখানে ক্রিকেট ছাড়া বাংলাদেশের গ্রামগঞ্জের ছেলেমেয়েরা ক্রিকেট খেলে, সেইখানে ক্রিকেট সম্পর্কে আরো অনেক বেশি সচেতন করে তোলার জন্য, মানুষের ভালোবাসা তৈরি করার জন্য, ক্রিকেটে বাংলাদেশের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনায় কাজে লাগানোর জন্য বুলবুল আরো অনেক বড় অবদান রাখবেন
সেটার দিকে আমরা তাকিয়ে আছি। আমরা কিন্তু বুলবুলের কাছে অনেক বেশি আশা করি, প্রত্যাশা করি। অনেক বেশি আশা করি। আমরা এই বৈঠকটি সফলভাবে আয়োজনের তিনি যেমন কৃতিত্ব দেখিয়েছেন, আমরা ভবিষ্যতের বাংলাদেশের ক্রিকেট আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্য বুলবুলের সাফল্য কামনা করি। হাসান খুরশেদ এবং আজাদ মজুমদার, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।